হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমরা দেখব ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্সের কোর প্রশ্নগুলো। আমি অলরেডি তোমাদেরকে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সের দুটো পার্ট করিয়েছি। কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স বলতে আমাদের বিভিন্ন সরকারি প্রকল্প, উদ্যোগ, জিআই ট্যাগ, বিভিন্ন টপিক রয়েছে, এরকম 5-6টা। তার মধ্যে অলরেডি দুটো টপিক তোমাদেরকে আমি করিয়েছি, যেগুলো তোমরা WBSSC নিউ সিলেবাস জিকে বলে যে প্লেলিস্টটা আছে সেখানে দেখতে পাবে। তো আমি আজকে তোমাদের ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এরকমও প্রায় 1 থেকে 150টার মতো প্রশ্ন রয়েছে। এই 1 থেকে 150টা প্রশ্ন এবং তার সাথে সাথে এই 5-6টা টপিক, এগুলো করলে WBSSC গ্রুপ সি গ্রুপ ডিতে এর বাইরে থেকে প্রশ্ন তোমাদেরকে দিতে পারবে না। তো আমি আজকে কোর ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম সেট করব, যেখানে এই ধরনের প্রশ্নগুলো আমাদের পড়ে। যেমন ধরো, পশ্চিমবঙ্গ বাজেটের মোট পরিমাণ কত, বা 2024-25 পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ কোনটা, মানে যেগুলো আমাদের ইকোনমিক সার্ভেতে ছিল, বা আমাদের বাজেট, স্টেট বাজেট বা সেন্ট্রাল বাজেটে, ইউনিয়ন বাজেটে যে ধরনের পয়েন্টগুলো থাকে, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো পরীক্ষাতে আসে সাধারণত। এছাড়া ধরো, নতুন কর কাঠামো অনুযায়ী কত টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কোনো আয়কর দিতে হবে না, বিপিএন কত অক্ষরের একটি ইউনিক নাম্বার, ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের ওয়েস্ট বেঙ্গল বাজেটে এই জিনিসটা বলা হয়েছিল। এই জায়গাগুলো থেকে আমাদেরকে একটু প্রশ্নগুলো করে নিতে হবে। তো আমরা আজকে সেট 1 করব, আর পরের দিনের 9টা থেকে 9 AM থেকে তোমাদের সেট 2টা আমি করিয়ে দেবো। কেমন? তো চলো স্টার্ট করি। নলেজ অ্যাকাউন্টে টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত থাকো। সমস্ত এই ধরনের যে ক্লাসগুলো, সেগুলো ইউটিউব থেকে নোটিফিকেশান না গেলেও তোমরা টেলিগ্রাম থেকে পাবে। এছাড়া টেলিগ্রামে গিয়ে পরপর স্ক্রল করলে তোমরা সমস্ত টপিক বা ক্লাস ওখানে দেখতে পারবে। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাজেট 2025-26 মোট পরিমাণ কত? তো পশ্চিমবঙ্গ বাজেট 2025-26 এটা 3.89 লাখ কোটি। খুব ভালো করে এটা মনে রাখবে। আর এর সাথে আর একটা জিনিস এখানে মনে রাখবে, সেটা হচ্ছে আমাদের এই বাজেটটা কে পেশ করেছিলেন? চন্দ্রিমা ভট্টাচার্য, ইনি আমাদের এই পশ্চিমবঙ্গ বাজেটটা পেশ করেছিলেন। কেমন? 2024-25 সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ কোনটা? ভারত হচ্ছে বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ। এছাড়াও মিলেট, চা, এইগুলোও আসে। আমি এগুলো তোমাদের নেক্সট ডেতে, অর্থাৎ আগামীকাল, সেগুলোও কভার করব। একে একে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের কভার করব। দেখো, এখানে এই ভারত, আমাদের ইন্ডিয়া এখন বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ 2024-25 সালের পরিসংখ্যান অনুযায়ী। এই ধরনের তথ্য তোমরা অনেক ওয়েবসাইটে, অনেক জায়গায় পাবে, বাট আমাদেরকে ইউজ করতে হবে গভর্নমেন্ট সোর্স। অর্থাৎ আমাদের যে ভারত সরকার ইকোনমি সার্ভে প্রকাশ করেছিল, সেখানে এই ধরনের বেশ কিছু তথ্য ছিল, সেগুলোকেই আমাদের প্রিমিয়াম সোর্স ধরতে হবে। ওটা ছাড়া আরও আপডেটেড বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেটের সোর্স তোমরা পেতে পারো, কিন্তু সেগুলোকে সাধারণত এই কম্পিটিটিভ এক্সামে ধরা হয় না, ধরা হয় ইকোনমিক সার্ভের জায়গাটা। সুতরাং ভারতকে এখন আমাদের ধরতে হবে বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ। ভারত উৎপাদন করেছে প্রায় 150.18 মিলিয়ন টন চাল, যেটা চীনের চেয়েও বেশি। চীন করেছে 145.28 মিলিয়ন টন। রপ্তানিতেও সেরা। ভারত শুধু বেশি চাষই করে না, বিদেশে পাঠানোর ক্ষেত্রেও 1 নম্বরে। অর্থাৎ এখানে যদি তোমাদের রপ্তানিতেও জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রেও তোমরা এখন ভারত বলবে। 2025 সালে ভারত প্রায় 20.1 মিলিয়ন মেট্রিক টন চাল রপ্তানি করেছে। আর ভারতের যদি সেরা রাজ্য দেখি, সেক্ষেত্রে উত্তরপ্রদেশ প্রায় 13.8%, মানে প্রথম স্থানে রয়েছে এই চাল উৎপাদনে। এবং তারপরে তেলেঙ্গানা আর আমাদের পশ্চিমবঙ্গ আছে থার্ড পজিশনে 10.6%। যে কোনো বইতে, যে কোনো সোর্সে যাই থাক না কেন, এটা আমাদের লেটেস্ট ইকোনমিক সার্ভের ডাটা। সো এটাকে তোমরা একদম ভালো করে নোট করে নেবে, লেটেস্ট আপডেট এটা। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে বলে দিই, গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে তোমাদের এরকম নতুন টপিকের পুরো 90% প্রায় কভার করা হয়ে গেছে। যেহেতু তোমাদের এক্সাম ডেট একটু পিছিয়ে যাচ্ছে,
তাই তোমাদেরকে এই জায়গাগুলোতে আমি আরও ওখানে জিনিসপত্র তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা যদি অর্গানাইজডভাবে সমস্ত সাবজেক্টের সমস্ত চ্যাপ্টারের ক্লাস, পিডিএফ, টপিক অনুযায়ী মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট এগুলো পেতে চাও, সেক্ষেত্রে এই ব্যাচগুলোতে জয়েন করতে পারো। এছাড়া বিভিন্ন জিকে পিডিএফ তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে পেতে পারো। আর এই সমস্ত নিয়ে কিছু কোয়ারিজ থাকলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নিতে পারো। পরের প্রশ্ন চলে আসবো, কম্পিউটার এবং তথ্য পরিষেবা অর্থাৎ কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস রপ্তানিতে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান কোথায়? এখানে আমাদের ভারতের বিশ্বের মধ্যে ভারতের অবস্থান হচ্ছে দ্বিতীয়। নদী বন্ধন নামে নতুন যে প্রকল্পটা হয়েছে তার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা পড়ে। ওয়েস্ট বেঙ্গল বাজেটের লাস্টবার এটা ঘোষণা করা হয়েছিল, 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নদী বন্ধন নামে নতুন প্রকল্পটার জন্য। মানে নদীর ভাঙনের ফলে যে ক্ষয়ক্ষতি হয় সেগুলোর সাথে মোকাবিলা করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার নদী বন্ধন নামের এই নতুন প্রকল্পটা চালু করেছে, যেখানে বিভিন্ন নদীর ধারগুলো ঠিকঠাক করে বাঁধিয়ে সেই ক্ষয়ক্ষতিগুলোকে এড়ানো যায় আর কি। তারপর 2024-25 অর্থবর্ষে ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ পরিমাণ কত ছিল? সাধারণত ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ব্যাংকিং বা এসএসসির ক্ষেত্রে কিছু কিছু আসে এবং সেখানে এই ধরনের কোর প্রশ্নগুলো দেওয়া হয়। WBSSCতে এত ডেপথে প্রশ্ন হয়তো আসবে না, কিন্তু তবুও আমি কিছু কিছু প্রশ্ন তোমাদের এখানে করিয়ে দেবো, তোমরাও করে রাখো। বাই চান্স যদি একটু অ্যাডভান্স চলে আসে তোমরা যেন উত্তর করতে পারো আর কি। তো 2024-25 অর্থবর্ষে ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের পরিমাণ ছিল 600.5 বিলিয়ন US ডলার। শুধু এটাই মনে রাখো, এর থেকে বেশি আর এখানে কিছু মনে রাখার প্রয়োজন নেই। এইটা খুব আসে এই ধরনের প্রশ্নগুলো। আরবিআই এবং IMF অর্থাৎ আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর পূর্বাভাস অনুযায়ী 2025-26 অর্থবর্ষে ভারতের মুদ্রাস্ফীতি কত হবে? প্রত্যেক বছরই যখন ইকোনমিক সার্ভে বা বাজেট হয় তখন এই আরবিআই বা IMF এর কিছু ডাটা নিয়ে, স্ট্যাটিস্টিক্স নিয়ে এরকম একটা মানে কি বলবো প্রেডিকশন করা হয়। তো সেক্ষেত্রে বলা হয়েছিল যে ভারতের মুদ্রাস্ফীতি হবে 4%। নদী ভাঙন প্রতিরোধের জন্য, আচ্ছা এটা তোমাদের একটু মানে রিপিট হয়েছে, এটা 200 কোটি টাকা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে BPN কত অক্ষরের একটি ইউনিক নম্বর? এখানে BPN এর ফুল ফর্মটাও দেখে রাখা উচিত। এটাও আমাদের একদম নতুন একটা আপডেট, যেটা হচ্ছে ব্যাটারি প্যাক আধার নাম্বার। ঠিক আছে, তো এখানে ব্যাটারিটা কি দিয়ে উৎপাদিত হচ্ছে আর কি, টোটাল 21টা ইউনিক নাম্বার থাকে। ব্যাটারির উৎপাদন মানে মেটেরিয়াল, কার্বন ফুটপ্রিন্ট, যেটা পরিবেশের ওপর কী প্রভাব ফেলে সেই ব্যাটারিটা সেটা বোঝায়। ঠিক আছে, এবং ব্যাটারির পারফরমেন্সের রিয়েল টাইম তথ্য, এই ধরনের জিনিসগুলো সব এর মধ্যে দেওয়া হয়, সেই জন্য একটা অর্গানাইজড ব্যবস্থা করা হয়েছে। এই ব্যাটারি কোথা থেকে তৈরি হলো, কি কি ধাতু ব্যবহার করা হয়েছে, কতবার চার্জ দেওয়া হয়েছে এবং নষ্ট হওয়ার পর সেটা কোথায় গেল, এই সব কিছুর উপর নজর রাখতে এই উদ্যোগ। সড়ক পরিবহন আর মহাসড়ক মন্ত্রক এটা কিন্তু চালু করেছে। এটাতে আসলে ব্যাটারির সিকিউরিটি বাড়ে, পরিবেশের দূষণ যাতে নিয়ন্ত্রণ করা যায়, পুরো ব্যাটারি রিসাইকেল যাতে ঠিকঠাক করে করা যায় এবং যতটুকু করা সম্ভব ততটুকু যেন করা যায়, তার জন্য এটা করা হয়েছে, যেটা আমাদের ইকোনমিতে প্রভাব ফেলে। সুতরাং এই জায়গাটা থেকে একটা প্রশ্ন হতেই পারে। এরপর 2023-24 অর্থবর্ষে অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার 24-এ ভারতে বেকারত্বের হার কত ছিল? আনএমপ্লয়মেন্ট রেট। আমরা যখন অর্থনীতির চ্যাপ্টার পড়েছি তখন কিন্তু এই জায়গাগুলো পড়েছি, আনএমপ্লয়মেন্ট, তারপরে জিডিপি, এই জায়গাগুলো পড়েছি না? তো সেগুলোর যে কারেন্ট ডাটা এগুলো কিন্তু করে রাখা উচিত। 3.2% 2023-24 অর্থবর্ষে এটা ছিল, এটা লাস্ট ইকোনমিক সার্ভে অনুযায়ী মোট কথা। এরপর ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হয়েছে 500 কোটি টাকা। প্রধানমন্ত্রী স্বনিধি, PMSBY নিধি, স্বনিধি
প্রকল্পের আওতায় স্ট্রিট ভেন্ডারদের জন্য ইউপিআই লিঙ্কড ক্রেডিট কার্ডের লিমিট কত করা হয়েছে? 30,000 টাকা। স্টেট ফাইন্যান্সেস 23-24 রিপোর্টটা সম্প্রতি কে বা কোন সংস্থা প্রকাশ করেছে, বা এটা কে প্রকাশ করে? এই ধরনের বেসিক জায়গাগুলো তোমাদের আসবে। তো ভারতের আমাদের ক্যাগ এটা প্রকাশ করে থাকে, স্টেট ফাইন্যান্সেস 23-24 যেটা করেছে সেটাও ক্যাগ করেছে। রাজ্যগুলোর মোট রাজস্ব প্রাপ্তি রেভিনিউ রিসিপ্ট এর মধ্যে নিজস্ব করের অবদান কত শতাংশ? নিজস্ব করের অবদান 50%। এখানে এগুলো তোমরা যদি বুঝতে চাও এই টার্মগুলো, এগুলো কিন্তু ইকোনমিক তোমাদের চ্যাপ্টার পুরোটা পড়তে হবে, তবেই তোমরা বুঝতে পারবে। খুব ভালো করে ইকোনমি চ্যাপ্টারগুলো পড়লে তবে তোমরা রেভিনিউ রিসিপ্ট বা এসওটিআর এই ধরনের জায়গাগুলো বুঝতে পারবে। আমি ইকোনমির ক্লাস অলরেডি তোমাদের রেলওয়ের সময় করিয়েছিলাম, ওখান থেকেও তোমরা এগুলো করে নিতে পারো। রাজ্যগুলোর রাজস্ব ব্যয়ের প্রায় 60% কোন খাতে খরচ হয়? রাজস্ব ব্যয় এর প্রায় 60% খরচ হয় বেতন, পেনশন, সুদ এবং ভর্তুকি। এটাও একটা ডেটা আমাদের ইকোনমিক সার্ভে বা আমাদের যে ইউনিয়ন বাজেট সেই জায়গা থেকে। পথশ্রী প্রকল্প, এটা ওয়েস্ট বেঙ্গল বাজেটের একটা পার্ট। পথশ্রী প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? টোটাল 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তোমরা যদি ইউনিয়ন বাজেট বা ওয়েস্ট বেঙ্গল বাজেট দেখতে চাও সেটাও তোমাদের আমি করে দিয়েছিলাম, তোমরা দেখতে পারো। ওগুলো 2025-এর যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট আছে সেখানেও তোমরা পাবে, বা লেখো ইউনিয়ন বাজেট নলেজ অ্যাকাউন্ট, মানে ইউনিয়ন বাজেট 2025 নলেজ অ্যাকাউন্ট বা ওয়েস্ট বেঙ্গল বাজেট 2025 নলেজ অ্যাকাউন্ট, তাহলেও তোমরা ওখান থেকে কিন্তু ওগুলো খুঁজে পেয়ে যাবে। ওখান থেকে ডিটেলসে তোমরা করতে পারো যারা যারা করতে ইন্টারেস্টেড। এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে কত টাকা বরাদ্দ করা হয়েছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আশা আর অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দেওয়ার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 200 কোটি টাকা। গিগ ওয়ার্কারদের জন্য সামাজিক সুরক্ষা দিতে কোন পোর্টালে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে? ই শ্রম পোর্টাল। বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত কতজন উপভোক্তা বাড়ি পাবেন? এটাও আমাদের ওয়েস্ট বেঙ্গল বাজেটের একটা অংশ, 16 লক্ষ। কর্মশ্রী প্রকল্পের মূল লক্ষ্য কি? কর্মশ্রী প্রকল্পের মূল লক্ষ্য 61 কোটি কর্মদিবস সৃষ্টি করে কর্মসংস্থান বৃদ্ধি। সম্প্রতি সংসদে 2025-26 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট কে উপস্থাপন করেছেন? এটা আমাদের ইউনিয়ন বাজেট যদি জিজ্ঞাসা করা হয় কে করেন, আমাদের অর্থমন্ত্রী করেন, নির্মলা সীতারামন। মনে রাখবে মোরারজি দেশাই সব থেকে বেশি বার করেছিল, মোট 10 বার এই বাজেট পেশ করেছিল, ইউনিয়ন বাজেট সব থেকে বেশি বার। আর নির্মলা সীতারামন এবার যেটা করেছেন এটা তার 8ম ইউনিয়ন বাজেট, তার উপস্থিতিতে। নতুন কর কাঠামো অনুযায়ী নিউ ট্যাক্স রিজাইম অনুযায়ী কত টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কোনো আয়কর দিতে হয় না? 12 লক্ষ টাকার উপর আয়ের উপর কোনো আয়কর দিতে হয় না নিউ ট্যাক্স রিজাইম অনুযায়ী। দেখো এখানে 0 থেকে 4 লক্ষ হলে 0% হয়, যদি 12 লক্ষ টাকার উপরে হয়ে যায় 4 থেকে 8 লক্ষ হয়ে গেলে 55% ট্যাক্স দিতে হয়। 12 লক্ষ টাকার উপর হয়ে গেলে 8 থেকে 10-12 লক্ষ টাকা আয় হলে 10% হয়। 12 থেকে 16 হলে 15%, 16 থেকে 20 হলে 20%, 20 থেকে 24 লক্ষ হলে 25%, আর 24 লক্ষের ওপরে হলে 30% হয়। এরপরে বেতনভোগী কর্মীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন কত টাকা করা হয়েছে? তো এটাও ইকোনমি বাজেটের অংশ, 75,000 টাকা। স্ট্যান্ডার্ড ডিডাকশন সহ বেতনভোগী ব্যক্তিদের ক্ষেত্রে নতুন ব্যবস্থায় কত টাকা পর্যন্ত আয় করমুক্ত? 12.75 লক্ষ টাকা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের আয়ের ওপর টিডিএস কাটার সীমা 50,000 টাকা থেকে বাড়িয়ে কত টাকা করা হয়েছে? 1 লক্ষ টাকা। নতুন কর কাঠামোতে 8 থেকে 12 লক্ষ টাকা আয়ের ওপর করের হার কত? 10%। 2025 সালে কেন্দ্রীয় বাজেট কোন গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে উন্নয়নমূলক পদক্ষেপের প্রস্তাব করেছে? এটাও দেখো ইকোনমিক আমাদের যে বাজেট ছিল ইউনিয়ন বাজেট, সেখানে আমি তোমাদের সাথে খুব ভালো করে এগুলো ডিসকাস করেছিলাম। তো এখানে এই গরিব, ইউথ, অন্নদাতা, নারী, এই যে 4টে তোমার মানে গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এটা করা হয়েছিল। এইগুলো মনে রাখবে, এগুলো থেকে তোমাদের আসতে পারে বা ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে
যে আহ, নিচের কোন গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে উন্নয়নমূলক পদক্ষেপের প্রস্তাব করেছে, বা এর মধ্যে কোনটা করেনি বলে চারটের মধ্যে যে কোনো তিনটে দিয়ে আর একটা অন্য অপশান দিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এখান থেকে করা হতেই পারে। কেন্দ্রীয় বাজেট 2025-26-এর থিম কী ছিল, ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের বিকশিত ভারত হয়ে যাবে, বিকশিত ভারত। কাস্টমস ডিউটি ছাড়ের তালিকায় কতগুলো জীবনদায়ী ওষুধকে সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে, এখানে মোট 36টা ওষুধকে করা হয়েছে। এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু বাজেট থেকে আসতে পারে বা সার্ভে থেকে আসতে পারে। আমি পরের দিনে আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব, যেমন 2024-25 অর্থ বছরে কোন রাজ্য সর্বাধিক মিলেট উৎপাদন করেছে, জ্ঞান ভারতম মিশন নিয়ে আলোচনা করব, 2024-25 সালে ভারতের খাদ্যশস্য উৎপাদন কত, ডিম উৎপাদনে ভারত বিশ্বে কোন স্থানে রয়েছে, ভারত বর্তমানে বিশ্বের কততম বৃহত্তম অটোমোবাইল উৎপাদক দেশ, বা চা রপ্তানিতে ভারত বিশ্বের কততম বৃহত্তম দেশ হয়েছে। এই যে জায়গাগুলো, এইগুলো তোমাদের কোর ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, তো সেগুলো নিয়েও ডিসকাস করবো আমরা সেট টুতে আগামীকাল ঠিক 9টার সময়। এবং এটা তোমাদের আমি টেলিগ্রামেও লিঙ্ক শেয়ার করে রাখবো, যারা যারা টেলিগ্রামে যুক্ত নেই যুক্ত হয়ে থেকেও তোমাদের এরকমভাবে আমি প্রত্যেকটা প্রশ্ন এখানে কভার করে দেবো। বাদবাকি যারা যারা ডাব্লিউবি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে আছো, তোমরা এগুলোকে আরও সুন্দর করে প্রত্যেকটা ক্লাসই পেয়ে যাবে, তোমাদের এখানে বাজেট টাজেট সব কিছু দেওয়া রয়েছে, তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো, যারা নতুন যুক্ত নেই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করো। আর নেক্সট ক্লাস কালকে ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্সের 9টা থেকে হবে, সেখানে সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।